ঘটবে। আজকে এটা দেখছেন ঝটিকা মিছিল বলেন, অ্যারেঞ্জ মিছিল বলেন, কালকে দেখবেন যে আরেকটা। ভুল নীতির কারণে যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু আলটিমেটলি তারাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে গণতন্ত্রের নামে ঢুকে পড়বে, তারা মানবাধিকারের নামে ঢুকে। গত 16-17 বছর তো তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বড় দল হিসেবে মরেছে, তাদের গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, কিডন্যাপ হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য, বাসায় থাকতে পারে নাই। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ভাই। সবুজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে আলোচনা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য দু একটি খবর ধরে আমরা বিশ্লেষণ করব। সবুজ ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনিও একটি জাতীয় দৈনিকের সম্পাদক এবং ইদানিং বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি খোদ রাজধানীতেও আওয়ামী লীগ যারা, যে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে দীর্ঘদিন কিন্তু রাজনীতিতে আওয়ামী লীগকে পাওয়া যায়নি। ইদানিং ঝটিকা মিছিল বলেন বা অ্যারেঞ্জ মিছিল বলেন, এদের মিছিলের অবয়ব কিন্তু একটু বাড়ছে। এটির কারণ কি হতে পারে? এটিকে আইনশৃঙ্খলা বাহিনীর অদক্ষতা, না উদাসীনতা, না রাজনৈতিক কোনো আপোষ দেখছেন এর মধ্যে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা যেটা দেখেছি যে তখন তো মানে পতিত সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা সহ তার অনেক সহযোগী বিদেশে পালিয়ে গেছে, কিন্তু অনেকে ধরাও পড়েছে যারা জেলে আছে। কিন্তু তাদের যে একটা সমর্থক বেজ আছে, এটা কিন্তু একটা বাস্তবতা, এক ধরনের রাজনৈতিক বেজ আছে। বা এটা এখন এই মুহূর্তে যেহেতু কোনো জরিপ নেই, কত পার্সেন্ট সেটা তো আমরা জানি না, সেটা একটা প্রশ্ন তো আছে। তারা ফ্রম ডে ওয়ান তারা কিছুদিন তারা দেখেছে, এরপরে তারা আস্তে আস্তে কিভাবে কামব্যাক করবে সেই পরিকল্পনা তাদের প্রথম থেকেই ছিল। এবং এটা শেখ হাসিনা নিজেও বাইরে থেকে সেই ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত, এবং উনি যে দেশে বাস করেন সেই দেশের সহযোগিতায় এবং আরও বাংলাদেশে যারা আছে তাদের তো বিশাল নেটওয়ার্ক। আপনি জানেন যে তাদের তো নেটওয়ার্ক সবকিছু ভেঙে যায়, কারণ তারা তো দীর্ঘদিন ছিল তাদের নেটওয়ার্ক। এবং তারা তো একটু বেশ মনোলিথিক একটা পার্টি অ্যাকচুয়ালি। এরা কিন্তু অন্য দলের মতো না, এরা একটা পার্টিটাকে ধর্মের মতো মনে করে। মানে বিষয়টা এরকম ডগমেটিক। এই ধরনের রাজনীতির দল নামে যারা করে তাদের কিন্তু এসব সমস্যা হয়। যাই হোক, যে কথা আপনি বলছেন, এরা দেখবেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন আন্দোলনের নামে, আনসার থেকে শুরু করে আমরা দেখেছি না রাস্তায় প্রথমে বিভিন্ন এসব সব জায়গায় কিন্তু তারা ঢুকেছে। কিন্তু এটা গোয়েন্দা সংস্থারও রিপোর্ট আছে, এটা আমরা অনেক রিপোর্ট গ্রেপ্তারও হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না অন্য আন্দোলনকারীদের সঙ্গে তারা ঢুকে পড়ছে। তাদের মূল টার্গেটটা হচ্ছে যে দেশকে ডিস্টেবিলাইজ করা, এই সরকারকে ডিস্টেবিলাইজ করা এবং রাজনৈতিক দলগুলোকেও ডিস্টেবিলাইজ করা, ইন দ্য সেন্স যে এখানে যাতে নর্মালসি প্রিভেল না করে। নর্মালসি যদি প্রিভেল না করে একটা সুস্থ নির্বাচন হওয়া তো সম্ভব না। তারপরে দেখেন তাদের লোক কিন্তু প্রশাসন এখনো বসে আছে বা পুলিশে বসে আছে, বিভিন্ন সময় তারা কথাবার্তা বলে চাকরিও ছেড়ে দেওয়ার হুমকি। হ্যাঁ, পুলিশে বসে আছে, গণমাধ্যমে বসে আছে, হেন কোনো জায়গা নেই তারা বসে নাই। তাহলে তারা কেউ কেউ চুপচাপ আছে, চুপচাপ নাই। আসলে তারা সবাই স্ট্র্যাটেজি, তারা কিন্তু ঠিকই নিজেদের মধ্যে যোগাযোগ আছে, তারা কিন্তু কোঅর্ডিনেটেডে কাজ করে বলে আমার ধারণা। সেটারই কিছু কিছু লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন। এবং ছদ্মনামে প্রথমে শুরু করলেও এখন কিন্তু তারা আওয়ামী লীগের নামে বা নিষিদ্ধ ছাত্রলীগের নামে প্রকাশ্যে মিছিল করছে। এবং ইদানিং এই প্রবণতা প্রায় প্রতিদিনই কিন্তু আমরা এটা দেখছি। প্রথমে তারা ইন ডিসগাইজ বিভিন্ন দলের মধ্যে ঢুকে, বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে ঢুকে এসে করেছে। এখন তারা ওই নিষিদ্ধ ছাত্রলীগ বা বিভিন্ন দলের নামে করা শুরু। এটা হলো তাদের পার্টির স্ট্র্যাটেজি। পার্টি বলেন বা তাদের যারা মুরব্বী, মানে বিদেশে যারা পালিয়ে আছে সেই মুরব্বী, তারা হয়তো এসব পরামর্শ দেয়। এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যদি এই ধরনের লোকদেরকে ধরতে না পারে গ্রেপ্তার, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এটা বলছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কি চোরকে দিয়ে চোর ধরার মতো বিষয় না। বিষয়টা হচ্ছে কি,
স্বরাষ্ট্র উপদেষ্টা হতো তার দায়িত্ব যেহেতু আছে, তিনি হয়তো দায়িত্ব পালন করতে বলছে, কিন্তু আসলে তো এইভাবে হবে না আসলে জিনিসটা। কারণ যাদের কি দিয়ে ধরাবে, আমরা তো নিশ্চিত না ওখানে যে শস্যের মধ্যে ভূত নাই, আমরা নিশ্চিত না প্রশাসনের মধ্যে তাদের লোক বসে আছে, তো তারা সব জায়গায় সহযোগিতা পাচ্ছে, তো এখন করবে টুকটাক তো গ্রেপ্তারও করবে, কিন্তু দেখেন বেশিরভাগ জায়গায় গ্রেপ্তার হচ্ছে না। এই যে করছে এরপরে তাদের এইটা কিন্তু যখন দেখবে যে তারা কিন্তু আরো অন্য পরিকল্পনা আছে, তাদের কিন্তু ফাইন্যান্সার যারা ছিল, আমি আসছি, আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে যে তাদের কিন্তু তারা গত 16-17 বছরে যে পরিমাণ লুটতরাজ করেছে বাংলাদেশে, বিদেশে পাচার করেছে, দেশেও তো তাদের অনেক টাকা রয়ে গেছে, বিভিন্ন হাতে রয়ে গেছে। তাদের একজন জেলা উপজেলা লেভেলের ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সাধারণ মানের একজন নেতারও কিন্তু 100 কোটি 1000 কোটি টাকা মালিক হয়ে গেছে, এরকম রিপোর্টও পায়। তাহলে চিন্তা করতে পারেন এই টাকাগুলি কিন্তু খরচ করা হচ্ছে। তাদের টার্গেটই হচ্ছে যে কোনোভাবে হোক এই দেশকে ডিস্টেবিলাইজ করে তারা কোনো না কোনো ফর্মে, কারণ তাদের নর্মাল ওয়েতে তো তাদের ফিরে আসা খুব ডিফিকাল্ট একটা নিয়ে, কাজে তারা এইসব করবে। আজকে এটা দেখছেন ঝটিকা মিছিল বলেন, অ্যারেঞ্জ মিছিল বলেন, কালকে দেখবেন যে আরেকটা। এই জন্য আমি একটা কথা সবসময় বলি যে স্বৈরাচারের বিরুদ্ধে যারা ছিল যে সকল রাজনৈতিক দল, তাদের মধ্যে রাজনৈতিক বিষয়ে অনেক মতভেদ থাকতে পারে, এটা কোনো দোষের কিছু নাই, গণতন্ত্র থাকবে, কিন্তু সব স্টেক হোল্ডাররা যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, যারা পেশাজীবী ছিল, তারা একটা দুইটা বিষয়ে কিন্তু ঐক্য মত থাকতেই হবে, না হলে কিন্তু স্বৈরাচার আবার কিন্তু ফিরে আসবে। এটা কি আমাদের মাঝখানে সেই ঐক্যের ফাটল ধরবার কারণে কি আওয়ামী লীগ কিছুটা সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে, নানা বিষয়ে একটু নানা ধরনের কথা তৈরি হয়েছে, তো সত্যি কথা এটা হয়তো আবার ঠিকই হয়ে যেতে পারে। রাজনীতিতে তো শেষ বলে কোনো কিছু নাই। আমি মনে করি রাজনৈতিক দলগুলি নিশ্চয়ই তারা ভালো বুঝবেন, তারা রাজনীতি করেন, তারা এই স্পেসটা দেওয়া ঠিক হবে না। কারণ তারা যদি স্পেস কোনোভাবে যদি তাদের ভুলের কারণে বা তাদের কোনো আপনার ইয়ের কারণে, মানে তাদের ভুল নীতির কারণে যদি ঢুকে পড়ে, তাহলে কিন্তু আলটিমেটলি তারাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে প্রফেসর ইউনূসের কি ক্ষতি হবে? না, উনিও ক্ষতিগ্রস্ত হইতে পারেন, কিন্তু উনি তো এই মুহূর্তে হইতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলি, আমি আপনাকে বলছি, এবং বাংলাদেশটাও এবং বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে আসলে সরকারের কেমন উদ্যোগ নেওয়া উচিত? না, সরকার তো আমি মনে করি সরকার অনেক আপনার খুবই উদার একটা মনোভাব গ্রহণ করেছে। আমরা দেখছি যে ফ্যাসিজমের পতনের পরে কি এতটা উদার দেখছি, আমরা আন্দোলন করছে, রাস্তা ব্লক করে ফেলতেছে, প্রধান উপদেষ্টার বাসায় চলে যাচ্ছে মিছিল নিয়ে, কোনো অ্যাকশন নাই। দুই একটা মাঝে খুব বেশি হয়ে গেলে দুই একটা মানে অ্যাকশন হয়েছে, তাও এগুলো নামমাত্র, কিন্তু এগুলো করে কিন্তু ঠেকাতে পারবে না। কিন্তু আসলে হয়েছে কি যে গণতন্ত্রের অর্থ এই না আপনি যা ইচ্ছা তা করবেন। আপনার তো ল এন্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করা, স্বাধীনতা শালীনতার মধ্যে সবকিছু আপনি নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে। আপনি ঠিক আছে প্রতিবাদ করেন, আপনার প্রতিবাদের ভাষা আছে, মিছিল করেন, মিটিং করেন, ঠিক আছে, বক্তব্য দেন। আপনি এই ধরনের একটা মানে জগদ্দল পাথরের মতো বসে থাকা একটি রাজনৈতিক দল বলাও তো একটা মুশকিল, একটা এই ধরনের ফেসিবাদী শক্তি বসে থাকা, তাদেরকে বিতাড়িত করার পরে এত দুর্বল আচরণ করাও তো ঠিক না। তাহলে ফেসিবাদ তো ঢুকে পড়বে, কারণ তাদের লোকজন তো বিভিন্ন জায়গায় আছে। আবারও বলছি, তারা ঐক্যবদ্ধ আছে, কিন্তু এবং তাদের পক্ষে কিন্তু কথিত বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে কিন্তু নানানভাবে আবার এক ধরনের ন্যারেটিভ বাজারে তৈরি করবারও চেষ্টা হচ্ছে। কিন্তু তারা কিন্তু দেখেন প্রথম কয়েকটা মাস তারা খেয়াল করেছে, এখন আস্তে আস্তে তারা সারফেস করছে। কিন্তু কিছু মিছিল হচ্ছে, তাদের যে চিন্তাধারার যে বুদ্ধিজীবীর কথা বলছেন, তারা বুদ্ধিজীবী কি বুদ্ধিজীবী না সেই আলোচনা আমি যাচ্ছি না, মানে তাদের ন্যারেটিভ যারা প্রচার, তারা কিন্তু দেখেন আবার কিন্তু কোনো না কোনো ইস্যুতে কিন্তু বক্তব্য দিচ্ছে। কিন্তু বক্তব্য কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, এই বক্তব্য কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই আওয়ামী ন্যারেটিভই তৈরি, মানে বাক স্বাধীনতার নামে কিন্তু ওই তো আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে। সেই পুরোনো কায়দায় পুরোনো জিনিস আপনি ভালো করে পড়ে দেখেন, সেই একই জিনিস আবার দেখবেন যে আস্তে আস্তে অন্যান্য ফোর্সগুলো অ্যাক্টিভ হবে। তো কাজে এখানে আমি মনে করি প্রফেসর ইউনূস সাহেব তো একটা সরকার হিসেবে যে দায়িত্ব আছে, নিশ্চয়ই তার সরকার সেই দায়িত্ব পালন করবে, কারণ উনি নিজেই ফেসিবাদের পতনের পরে তিনি নিজেই এটার একজন এটার পরে উনি নিজে ক্ষমতায় বসেন, তাহলে প্রথম দায়িত্বটা উনার।
ওনার সরকার উনি করবেন দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে, এই দেশের জনগণের স্বার্থে। সাথে সাথে রাজনৈতিক দলগুলির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলোর কোন এই জন্য ভূমিকা তারা রাজনৈতিকভাবে ফেস করে, যদি রাজনৈতিক দলগুলি ভূমিকা না রাখে তাহলে তো ফেসিবাদ কোনোভাবে কোনো না কোনোভাবে ঢুকে পড়বে। তারা গণতন্ত্রের নামে ঢুকে পড়বে, তারা মানবাধিকারের নামে ঢুকে পড়বে। কিন্তু সবুজ ভাই, এই রাজনৈতিক দলের বিরুদ্ধেই আমরা কিছুদিন মাঝে মাঝেই দেখি যে আওয়ামী লীগের অমুক লোক অমুক দলের হাত ধরে অমুক কমিটিতে ঢুকে গেছে। সব দলের বিরুদ্ধে একেবারে ফিক্স করে কোনো দলকে অভিযোগ করা না গেলেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বা কর্মীরা ঢুকে পড়ছে। এটা আমরা কিছু মিডিয়াতে আমরা দেখেছি, হয়তো গোয়েন্দা সংস্থার রিপোর্টও হয়তো থাকতে পারে, আছে বলে আমার ধারণা। ঢুকেছে, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে হয়তো এরকম প্রমাণ এই মুহূর্তে নাই, কিন্তু আমিও মনে করি তাই। আমি রিপোর্ট দেখেছি মিডিয়াতে। এটা একটা কৌশল। এই কৌশলটা হচ্ছে যে যেহেতু তারা খুব ওপেনলি রাজনীতিটা করতে পারছে না, ওপেনলি, তখন তারা মনে করেন আমি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হয়তো ঢুকে পদ পদবিও নিয়ে নিচ্ছে টাকা পয়সা দিয়ে, এরকম অভিযোগও আছে। এখন দেখেছেন যে 5 আগস্ট পরবর্তী সময় এই পর্যন্ত 23টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সর্বশেষ বিতর্কিত ব্যবসায়ী ডেস্টিনি, হ্যাঁ, যারা নানান ধরনের বিতর্ক আছে তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, তাদের নেতৃত্বেও একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। সেখানেও আকমা মোজাম্মেলের সাথে রাজনীতি করা 2-1জনকে তাদের মঞ্চের আশপাশে দেখা গেছে। সর্বশেষটা যেটা একেবারে দগদগে সেটি বললাম। তো এই জায়গাগুলো আসলে গভর্নমেন্টের সেন্সরিং করা উচিত কিনা? না, এইটা তো আসলে গভর্নমেন্ট তো যেহেতু আপনাকে তো আওয়ামী লীগে তো অফিসিয়ালি নিষিদ্ধ করে নাই, যেহেতু করে নাই, বাট এক ধরনের চাপের মধ্যে আছে তাদের কর্মকাণ্ডের কারণে। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, সরকার যেখানে মনে করবে যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগের নেতা কর্মীরা হয়তো বিভিন্নভাবে অন্যান্য, সবাইকে তো সবাই চিনে না, বিভিন্ন জায়গায় অর্থের বিনিময় হোক বা হয়তো চিনা না, ঢুকে হয়তো পদ পদবিও নিয়ে নিচ্ছে 2-1 জায়গায়, যেটা দেখা যায় মিডিয়াতে আসছে। এগুলো তো আসলে স্ক্রিন করা খুব ডিফিকাল্ট, কারণ সকল রাজনৈতিক দলের মধ্যেও যে সবাই খুব কমিটেড, খুব সহি মানুষ তাও তো না। আমরা যদি খুব নির্মমভাবে বলি, এখন কে কার হাত দিয়ে ধরে কোথায় চলে যাচ্ছে, এগুলো তো যারা যে রাজনৈতিক দল তাদেরই দেখার বিষয়। এখন তারাও তো কতটুকু দেখতে পাচ্ছে বা কতটুকু স্ক্রিনিং করতে পারছে, এটাও একটা দেখার বিষয়। তবে এটা মূলত তাদেরই দায়িত্ব। এখন একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলে যদি আপনার এইভাবে যদি মুখোশধারীরা ঢুকে পড়ে, মনে করেন এখন সরকারি বা কি করবে? দল যদি পরিচয় দেয় যে উনি আমার মানুষ, সরকার আপনার একটা রাজনৈতিক দল আছে, আপনি যদি ওন করেন, তাকে যদি একটা পদ দিয়ে দেন, যেভাবে হোক, সরকার হিসেবে সে কি করতে পারে আপনাকে? এটা তো করতে পারে না। কাজে আমি বারবার একই কথা বলছি, এসব ঢুকে খুব বেশি হয়তো ডিসরাপটিভ কিছু কাজকর্ম হয়তো করবে, কিন্তু এগুলোর ব্যাপারে খেয়াল রাখা উচিত। মূল জায়গাটা আমি যেটা বারবার ফোকাস করি, বড় রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বাংলাদেশে এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। যেহেতু বড় সবকিছু বড় হইলে দায়িত্ব বেশি থাকে, বড়, সেহেতু মানুষের আশা আকাঙ্ক্ষাও তাদের কাছে বেশি, তাদেরকে ঘিরে তাদের এই জিনিসগুলি খেয়াল রাখতেই হবে। এই কারণে গত 16-17 বছর তো তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, বড় দল হিসেবে মরেছে, তাদের গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, কিডন্যাপ হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য, বাসায় থাকতে পারে নাই। এটা আমরা সবাই জানি। 16-17 বছর তাদের যে নির্যাতনের কাহিনী, এটা আমরা বলে শেষ করতে পারবো না। কিন্তু কথাটা হচ্ছে যে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে নানা ইকুয়েশন এখানে হচ্ছে, বিদেশি শক্তিগুলি কোনো না কোনোভাবে এখানে আমরা জানি যে জড়িত হয়ে আছে। তো এখানে নানা ধরনের ষড়যন্ত্র তো হচ্ছে। তো এত কিছু মাথায় নিয়ে কাজ করা এত সহজ ব্যাপারও না, আমরা হয়তো বলি। এবং প্রফেসর ইউনূস তো একেবারে পেশাদার পলিটিশিয়ানও না, যিনি যে পলিটিক্যাল গ্যাম্বলিং উনি বুঝে ফেলবেন খুব সহজে না। সেজন্যই আমি সবসময় মনে করি আমি যেটা মনে করি, মনে করেন প্রফেসর ইউনূস সাহেব আসছেন, ওনার সঙ্গে রাজনৈতিক দলগুলো বসছেন, বিভিন্ন ইস্যুতে কথা বলছেন, তাদের এক ধরনের একটা সমঝোতা থাকা উচিত। এই জন্য থাকা উচিত যাতে একটা ভালো নির্বাচন। উচিত বলছেন কেন? সমঝোতা কি নেই? না, আছে। মানে আমি বলছি মাঝে মাঝে অনেকে মনে করে যে এই মনে হয় একটু ছুটে গেল। বিভিন্ন আমরা মিডিয়াতে দেখি না যে এই আলোচনাটা ফলপ্রসূ হয় নাই, এটা এখানে সরকার এই বলেছে, বিএনপি এই বলেছে, জামাত এই বলেছে, না বলেছে, এটা
বলতেই পারে, কিন্তু এটার অর্থই না যে সব শেষ হয়ে গেল, আবার বসবে, আবার একসাথে হবে, আবার ন্যূনতম। এবং প্রফেসর ইউনূস সরকার তো সরাসরি বলেই দিয়েছে যে আগামী জুনের মধ্যে, জুনটা তো জানুয়ারিও হতে পারে। ওনাদের সর্বশেষ বক্তব্য যেটা আমরা জানি যে আপনার আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে, মানে 25 হ্যাঁ ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে হলে তো আপনি ফেব্রুয়ারি হইতে পারে, জানুয়ারি হতে পারে, মার্চ হইতে পারে, ফেব্রুয়ারিতে তো আবার রমজান আছে, তাহলে মার্চ হইতে পারে, এটা কথা, মার্চে আবার এসএসসি পরীক্ষা আছে, এরপর আবার ন্যাচারাল ডিজাস্টার শুরু হয়ে যায়, এবার বর্ষা মৌসুম চলে আসে, সেক্ষেত্রে এক ধরনের আশাবাদ তো তৈরি হতেই পারে ডিসেম্বর জানুয়ারিকে ঘিরে। এখন বিএনপি যেটা চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে করা, ডিসেম্বরে করা, ওনারা বলছে ম্যাক্সিমাম জুন, 6 মাসের একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। 6 মাস খুব বেশি না রাজনীতিতে, এখানে যে একেবারে এটার মধ্যে যে একটা নেগোশিয়েট করা যাবে না তা না, নেগোসিয়েশন হয়ে গেছে, এটা আমার মনে হয় না। তবে ওই জিনিসটা ইম্পর্টেন্ট, 6 মাস আগে করেন পরে করেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অনুপ্রবেশটা ঠেকাতে হবে। আপনাকে এখানে দেখতে হবে যে আপনি 6 মাস আগে বসে গেলে যে সব সমাধান হয়ে যাবে তাও তো না, আবার 6 মাস পরে বসে গেলে যে সমাধান তাও ফেলবেন তাও না। বিষয়টা হচ্ছে যে আবার যাতে কোনো ধরনের এখানে ইয়ে না ফ্যাসিজম এবং গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শাসনের মানে ইয়েটা ঢুকে পড়ে কোনো না কোনো, এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। 1 মাস 2 মাসে হয়তো মানে তেমন কিছু নাও হইতে পারে, আমি বলছি যে ওই এই জিনিসগুলো না হলে আপনার 17 বছরের যে আন্দোলন। আমরা আলোচনা শেষ করব আরেকটি বিষয়, যেটি আজকের একটি সংবাদপত্র তাদের প্রধান শিরোনাম করেছে, আনুপাতিক উচ্চ কক্ষ চায় এনসিপি আর গণভোটে রাজি নয় বিএনপি। এটা আসলে এই আলোচনাটা অনেকদিন ধরে ডিবেট চলছে, কারণ এনসিপি তো নতুন রাজনীতি, এটা কি শেষ পর্যন্ত ডিবেটেই সমাপ্তি, না এখান থেকে কোনো সমাধান আসবে? না, এটা তো এখন একটা রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল তার তো একটা দলের মানে কি বলে চাওয়া বা তার দলের একটা দাবি, এটা প্রকাশ করতেই পারে। এখানে গণভোটের কথা বলা হচ্ছে, তারপরে আপনার আরেকটা কি জানি বললেন, উচ্চ কক্ষের ব্যাপারে তো অনেকদিন আলোচনা হচ্ছে, বিএনপির 31 দফার মধ্যে তো গত 3-4 বছর এটা আমরা ব্রিটেনেও আছে, আমরা তো আপার হাউস লোয়ার হাউস দেখি। এখন রাজনৈতিক দলগুলি যদি মনে করে যারা মানে সরাসরি নির্বাচন করবে না, কিন্তু এই ধরনের উচ্চ কক্ষ থাকলে মানে দেশের শাসন কার্যে মানে সহযোগিতা পাবে দলগুলি এবং দেশের জন্য ভালো হবে, এটা করতে পারে, এটা আমি কোনো খারাপ কিছু দেখি না, কিন্তু সেটাও আলাপ আলোচনার মাধ্যমে হওয়া উচিত। আমি মনে করি না যে এনসিপির সঙ্গে বা অন্যান্য রাজনৈতিক সঙ্গে যে বিএনপির বড় ধরনের ঝামেলা হয়ে যাবে, সেটাও মনে করি না, কারণ হাসিনা বিরোধী আন্দোলনে তো সবাই একসাথেই করেছে, তো কাজেই নেগোশিয়েট করাটা দরকার আছে। এবং এনসিপি কিন্তু তারা তাদের এই জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বলেছে রাষ্ট্র কাঠামোর আমূল বদল চায় তারা। রাষ্ট্র কাঠামোর আমূল বদল শব্দটি আসলে দুটি ছোট শব্দ হলেও এর ব্যাপ্তি অনেক বিশাল, এটি কি মানে ওভার দ্য নাইট 6 মাস 1 বছর এটা তো আসলে এত কম সময়ের মধ্যে করা সম্ভব না, এটা তো একটা বড় ব্যাপার, এটার সঙ্গে অনেক কিছু, এটার মধ্যে সংবিধান জড়িত, এবং সেটি কি শুধু সংস্কার কমিশনের দ্বারা সম্ভব না, সেটা আমি মনে করি না। সংস্কার কমিশন কিছু সাজেশন দিতে পারে, কিছু কিছু জিনিস হয়তো করে যেতে পারে, শুরু করে দিতে পারে, এটা তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এখন কথা হলো যে এটার জন্য তো আপনি যুগ যুগ ধরে অপেক্ষা করবেন, তাও এবং এটা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন না, হবে না, সেটাও কোনো বিষয় না। আবার মনে করেন আপনি এখন আজকে একটা সংস্কার করলেন, এটা 2 বছর পরে এমনও তো হইতে পারে যে এরকম অনেক সংস্কারের কার্যকারিতা নাও থাকতে পারে, তখন আবার নতুন করে আবার নির্বাচিত পার্লামেন্টের উপরেই তো সবটা সেটা না, ওই সংস্কার পার্টিকুলার কোন একটা সংস্কারের কার্যকারিতা অতটা নাও থাকতে পারে, তখন তো যারা ক্ষমতায় থাকবে তারা এটা মনে করতে পারে যে বর্তমান ওই সময়ের বাস্তবতায় ভবিষ্যতে এটাকে একটু অ্যামেন্ড করা দরকার আছে, এটাকে বাদ দেওয়ার দরকার আছে বা রাখার দরকার আছে। আমি কথাটা হাইপোথেটিক্যালি বলছি, কাজে এগুলো আসলে কোনো পার্মানেন্ট কিছু না। আর এটা হলো যে ঠিক আছে, সংস্কার তো কিছু দরকার আছে, কারণ সংস্কার তো প্রতিনিয়তই দরকার আছে। মনে করেন এখন যেটা আছে কিছু ইউনূস সাহেবের উনি যেটা বলছেন যে নির্বাচনের জন্য আমাদের তো আসলে শক্তিশালী প্রতিষ্ঠানগুলি সব নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে যদি আপনি একটু রিভিল করে না দেন, শক্তিশালী না করেন, তাহলে আপনি দেখেন যে ব্যুরোক্রেসির কথা, যা প্রশাসনের কথা কিন্তু বিএনপিও বলেছে, এনসিপিও বলেছে যে এটা নিরপেক্ষ প্রশাসন। সব রাজনৈতিক দল যদি নিরপেক্ষ প্রশাসন না হয়, আপনি যে 2 দিন পরে নির্বাচন করবেন, এই নির্বাচন প্রক্রিয়া তো এরা থাকবে, তখন যদি কোনো ধরনের ডিজাস্টার করে, এদের মধ্যে তো অনেক ফেসিবাদী দোষর করতেই পারে, ফেসিবাদীদের দোষর আছে, তো তখন যদি আপনার এমন তো হইতে পারে রাজার উল্টে দিল,
আপনি কি করবেন? আপনি তখন তো ঝামেলা লেগে যাবে। কাজে কিছু কিছু জায়গায় আপনাকে ডিটারেন্ট তৈরি করে দিতে হবে, যারে এইসব স্বৈরাচারের দোসররা বা যারা এইসব মানে এই ধরনের ক্ষতির কারণ হতে পারে, তারা যেন কোনো ধরনের এই ধরনের মানে মোদ্দা কথা বলতে গেলে যেটা বোঝা আপনার আলোচনায় যেটা বেরিয়ে আসলো যে আসলে রাজনৈতিক বিরোধ, আদর্শিক বিরোধ থাকতে পারে, কিন্তু অন্তত ফ্যাসিবাদ বা জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর যদি এই অনৈক্য আরো দীর্ঘ হয়, সেক্ষেত্রে ফ্যাসিবাদী পালিয়ে যাওয়া শক্তি যেভাবে এগোচ্ছে, দৃশ্যমান হচ্ছে, সেটি প্রকট হয়ে জাতির জন্য এক ধরনের হুমকি হয়ে যেতে পারে বলে মনে করেন আপনি? ফ্যাসিবাদ যদি পালিয়ে যায়, পালিয়ে তো তাদের কিছু গেছে, কিন্তু বেশিরভাগ তো রয়ে গেছে, তার সাপোর্ট বেস তো রয়ে গেছে, এবং বেশিরভাগই রয়ে গেছে। এই জন্য যেহেতু এখন পর্যন্ত এই দলটি নিষিদ্ধ ঘোষিত হয় নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যে 15-16 বছরে যে কাজগুলি করেছে, গুম খুন, মানে বিচার বহির্ভূত হত্যা, বাংলাদেশের অর্থনীতি লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, এগুলোর বিচার হওয়া উচিত। বিচার না হলে হবে কি, তাহলে তো আপনি যদি বিচার এই ধরনের মানে যারা দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের বিচারের যদি সম্মুখীন না করেন, তাহলে তো এটা যে কেউই ভাবতে পারে যে আমরা এরকম করলে বিচার হবে না। কিন্তু বিচার তো দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু তারপরে না, আপনি কিছু জিনিস কিন্তু কিছু একদম এভিডেন্স এরকম আছে দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব, কিছু বিচার কিন্তু দ্রুততম সময়ের মধ্যে করে ফেলা, কিন্তু সেটি তো গত 9 মাসে করা সম্ভব ছিল। এখন যারা সরকার আছে এটা তাদের দায়িত্ব। আমি যেটা বলছি যে আরো 5-6 মাস যদি তারা থাকে, যে নির্বাচনের কথা এর মধ্যেও করা সম্ভব, কারণ অলরেডি তো কিছু এগিয়েও গেছে। আপনি জানেন যে বিচার প্রক্রিয়া করা সম্ভব। কিছু মানে মানে যে মানে মামলা হয়েছে, এই মামলাগুলোর কিন্তু বিচার হয়ে যাওয়া উচিত। তাইলে হয়তো কি মানুষও কিন্তু এটা গ্রহণ করতো, এবং এটা হয়তো কি ওই যে আপনার যে ফেসিবাদ যে ফিরে আসছে, আমরা বলছি এই মিছিল করছে, সেটাও কিন্তু অনেক কিছু থেমে যেত। কিন্তু মানে তাদের মধ্যে এখন তারা এক ধরনের সাহস পাচ্ছে। এখন তো আপনি তারা যদি দেখে যে কিছুই হচ্ছে না, তারা যদি দেখে যে বিচার হচ্ছে না, এবং বিচারটা দীর্ঘ হয়ে মানে যদি, এবং প্রশাসনের মধ্যে তাদের কিছু লোক আছে, কারণ সব জায়গায় তারা এক ধরনের ওয়েফার পেয়ে যায়, এবং কোন জায়গায় যদি দেখেন যে হয় না, অনেক সময় টার্ন অফ দ্য ইভেন্টে অনেক কিছু ঘটতে পারে, তো আমরা তো জানি না ভবিষ্যৎ, সে ধরনের এই ধরনের প্রণয় হলে তারা তো ঢুকে পড়বে, মানে এইসব ঢুকে তো পড়ছেই, এই যে দোসররা তো আছে তো এখানে, তখন তো আপনি সাথে সাথে আপনার সঙ্গে আপনার চোখ উল্টে ফেলবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চোখ উল্টে ফেলবে, করে ফেলবে। কাজে এগুলো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু কাজেই আমি বারবারই বলি যে রাজনৈতিক দলগুলির দায়িত্ব সবসময় আছে, ছিল, এখন অনেক বেশি দায়িত্ব, এখন দায়িত্ব আসলে বাড়তি, অনেক বেশি। জি, ধন্যবাদ সবুজ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি আসলে আমাদের যে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করেছে, ঐক্যবদ্ধভাবে বুক পেতে দিয়েছে বন্দুকের সামনে ফ্যাসিবাদের গুলি বুকে নিয়ে, বাংলাদেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে স্বার্থের টানপেরন বা ক্ষমতার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার প্রতিযোগিতায় যদি দূরত্ব বেড়ে যায়, এবং সেই দূরত্বটিকে কাজে লাগিয়ে যদি ফ্যাসিবাদীদের মিছিল আরও বড় হয়ে যায়, সেটি হবে বাংলাদেশের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য হুমকি, আগামীর যে স্বপ্নের সোনার বাংলা সেটির জন্য হুমকি। সুতরাং নিশ্চয়ই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, সেই সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে কাঙ্ক্ষিত গণতন্ত্রে বাংলাদেশকে ফেরাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।